সরকার এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাব এডুকেশন অনার্সের যে সিলেবাসটি রয়েছে সেকেন্ড সেমিস্টারের সেই সিলেবাস সম্পর্কে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টার দিয়েছো হয়তো বা তোমাদের লকডাউন এবং করোনার জন্য তোমাদের ঠিকঠাক সিলেবাসটা বোঝার আগেই পরীক্ষা হয়ে গেছে এবং তোমাদের হয়তো বা পড়াশোনাটাও ঠিকঠাকভাবে অনেকেরই হয়নি। যাই হোক, তোমাদের তো লকডাউন এবং করোনার জন্য তোমাদের পড়াশোনাটা ঠিকঠাক হয়নি, কিন্তু যারা আমরা সুযোগ পেয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে ভালো পড়ার, ভালো কিছু করার, কিন্তু আমরাও কিন্তু করিনি। সচরাচর ফার্স্ট সেমিস্টারে কেউ পড়াশোনা ঠিকঠাক মতন করে না, কারণ নতুন নতুন কলেজ এবং নতুন কলেজ লাইফ, সবাই অন্য জায়গায় ব্যস্ত থাকে। তো কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে যেহেতু অনেকটা পড়ার ক্ষেত্রে ফাঁকি হয়ে গেছে, এই ফাঁকিটাকে মেকআপ দিতে হবে। এই মেকআপ দেওয়ার জন্য কিন্তু আমাদের এখন থেকে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার থেকে বাদ বাকি যত সেমিস্টার আছে সেগুলো কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। তো এই মনোযোগ সহকারে পড়াশোনা করার জন্য কিন্তু সেকেন্ড সেমিস্টারটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা সেমিস্টার, কারণ সেকেন্ড সেমিস্টারের মধ্যে যে সমস্ত বিষয়গুলি তোমাদের মানে পাঠ্যক্রমে রয়েছে, সিলেবাসে রয়েছে, সেই বিষয়গুলি এতটাই ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সেগুলো আসে। ধরো নেট, সেট, সিটেট, টেট, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, মানে চাকরির পরীক্ষায়। তো সিলেবাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো সিলেবাস সম্পর্কে আমার আজকের এই ভিডিওটি, সিলেবাসের মধ্যে কী কী বই পড়তে হবে, কী কীভাবে পড়াশোনা করলে মানে সিলেবাসটিকে খুব কম সময়ে কভার করা যাবে, এই সমস্ত কিছু নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো এবং সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি তোমরা আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সামনে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের সিবিসিএস কারিকুলামের যে এডুকেশন অনার্সের সিলেবাসটি রয়েছে সেটা তার পিডিএফটা খুলেছি। এবার দেখো এখানে লেখা আছে সেকেন্ড সেমিস্টার, বিএ এডুকেশন অনার্স। আর এবার পেপারটা কি নিয়ে, এবার পেপারটা হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ এবার পেপারের মধ্যে কিন্তু তোমাদের সাইকোলজি পড়তে হবে। তো দেখো কোর্স অবজেক্টিভস আর রয়েছে, কোর্স অবজেক্টিভসের মধ্যে তোমরা কী পড়বে, কী জানবে, এগুলো আলোচনা করা রয়েছে। তো এগুলো তোমরা দেখে নিও। এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করছি পরবর্তীতে। এবার সিলেবাসটি সম্পর্কে জানা যায়, অর্থাৎ সিলেবাসের মধ্যে কী রয়েছে, কী বিষয় রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে আমি তোমাদের বলছি। দেখো ইউনিট 1-এ কী রয়েছে, ইউনিট 1-এ রয়েছে এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার তোমরা এই এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট দেখে তোমরা ভাবতে পারো যে এডুকেশনাল সাইকোলজি সম্পর্কে কিছু রয়েছে আর ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ সম্পর্কে কিছু রয়েছে। তোমরা ঠিকই ভেবেছো, কারণ আমরা ক্লাস 11-এ পড়েছিলাম না সাইকোলজি কাকে বলে, ওই যে সাগি কথারত্ব আত্মা, লোজোস কথারত্ব বিজ্ঞান, সাইকোলজি কথারত্ব হচ্ছে আত্মার বিজ্ঞান, এই যে এরকম এগুলো পড়েছিলাম না, এডুকেশনাল সাইকোলজি কাকে বলে, এগুলো ক্লাস 11-এ কিন্তু ছিল। তো এই বিষয়গুলি সম্পর্কে রয়েছে। তখন এ নাম্বারে দেখো রয়েছে, এই এ নাম্বারে দেখো এখানে রয়েছে কনসেপ্ট, নেচার অ্যান্ড স্কোপ, ডিস্টিংশনস বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি। ঠিক আছে, কনসেপ্ট মানে ধারণা, নেচার মানে তাদের ওই সাইকোলজির প্রকৃতি কী, মানে অর্থাৎ তাদের বৈশিষ্ট্য কী, এবং স্কোপ হচ্ছে এই সাইকোলজিতে মানে এডুকেশনাল সাইকোলজিটি কোথায় কোথায় ব্যবহার করা হয় বা সাইকোলজিটি কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই বিষয়গুলি সম্পর্কে রয়েছে। ডিস্টিংশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি, মানে এখানে সাইকোলজি এবং এডুকেশনাল সাইকোলজির মধ্যে কী পার্থক্য রয়েছে সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানে এগুলো আছে আর কি তোমাদের সিলেবাসে। রিলিভেন্স অফ এডুকেশনাল সাইকোলজি ফর টিচার্স, মেথড অফ স্টাডিংস, লার্নার বিহেভিয়ার, সার্ভে, অবজারভেশনস, কেস স্টাডি অ্যান্ড এক্সপেরিমেন্টাল। দেখো এখানে কি বলেছে যে এডুকেশনাল সাইকোলজি যে রয়েছে তোমাদের, অর্থাৎ শিক্ষামূলক মনোবিজ্ঞান যে রয়েছে এডুকেশনাল সাইকোলজি, এটি টিচারদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে, মানে টিচাররা, এবং মানে আমাদের স্টাডির ক্ষেত্রে অর্থাৎ আমাদের পড়াশোনার ক্ষেত্রে এই এডুকেশনাল সাইকোলজিটি কোথায় কোথায় ব্যবহার হয়, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এবার সিলেবাসে। এবার লার্নার বিহেভিয়ারকে জানার জন্য এখানে দেখো লেখা আছে লার্নার বিহেভিয়ার, সার্ভে, অবজারভেশন, কেস স্টাডি অ্যান্ড এক্সপেরিমেন্টাল। মানে লার্নার বিহেভিয়ার অর্থাৎ শিক্ষার্থীদের মানে বিহেভিয়ার সম্পর্কে জানতে হলে তোমাদের কী বিষয়ে পড়তে হবে সেটা হচ্ছে সার্ভে মেথড, অবজারভেশন হচ্ছে পর্যবেক্ষণ, কেস স্টাডি একটা মেথড রয়েছে, এবং এক্সপেরিমেন্টাল একটা মেথড রয়েছে। তোমরা এগুলো যখন পড়বে তখন এগুলো সম্পর্কে বিস্তারিত তোমাদের বইয়ের মধ্যে আছে, দেখো সুশীল রায়ের বইয়ের মধ্যে এগুলো বিস্তারিত আছে। তো এখান থেকে তোমরা জানতে পারবে বিষয়গুলি সম্পর্কে, এই যে সার্ভে মেথড কী, অবজারভেশন কী মানে পর্যবেক্ষণ কী, কেস স্টাডি মেথড কী, এই যে এক্সপেরিমেন্টাল মেথড এটা আবার কি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বইয়ের মধ্যে রয়েছে। এবার দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, স্টেজেস অ্যান্ড এক্সপেক্টস অফ ডেভেলপমেন্ট ইন হিউম্যান লাইফ। মানে দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি, বৃদ্ধি এবং বিকাশ। আই থিঙ্ক তোমাদের 11-এ ছিল,
ক্লাস 11-এ, মানে অর্থাৎ যাদের এডুকেশান ছিল 11-12-এ, আমি তাদের কথা বলছি, অর্থাৎ যারা এডুকেশান ক্লাস 11-12-এ পড়ে এসেছে তাদের কথা বলছি। তোমাদের কিন্তু বৃদ্ধি এবং বিকাশের একটা চ্যাপ্টার ছিল 11 অথবা 12-এ, আই থিঙ্ক 11-এ। তো সেখানে তোমাদের মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি পড়েছিলে। হ্যাঁ, প্রথমে কি শৈশব, তারপরে কৈশোর, তারপরে এই প্রাপ্তবয়স্ক, তারপরে হচ্ছে কি বৃদ্ধ। এই যে মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি রয়েছে, এই স্তরগুলি সম্পর্কে তোমাদের জানতে হবে। এবং এই স্তরগুলিতে প্রত্যেকটা স্তরে কী কী ধরনের মানে ফিজিক্যাল, এই দেখো এখানে লেখা আছে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, ইমোশনাল, কগনিটিভ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন ইনফ্যান্সি, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স পিরিয়ড অ্যান্ড রেসপেক্টিভ এডুকেশনাল প্রোগ্রাম। মানে এই যে তোমাদের বিভিন্ন স্টেজে, অর্থাৎ ইনফ্যান্সি স্টেজে, ইনফ্যান্সি মানে সদ্যজাত, চাইল্ডহুড মানে শৈশবে, হ্যাঁ, অ্যাডোলেসেন্স মানে কৈশোরে কী কী ধরনের ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট কোন কোন স্তরে কী রকম হয়, সোশ্যাল ডেভেলপমেন্ট কোন কোন স্তরে কী রকম হয়, ইমোশনাল ডেভেলপমেন্ট কোন কোন স্তরে কী রকম হয়, মানে মেন্টাল মানে মানসিক ডেভেলপমেন্ট, সোশ্যাল মানে সামাজিক ডেভেলপমেন্ট, ইমোশনাল মানে প্রাক্ষবিক ডেভেলপমেন্ট, কগনিটিভ মানে বুদ্ধিমূলক বা সংজ্ঞামূলক ডেভেলপমেন্ট, আবার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট মানে ভাষামূলক বিকাশ, কোন কোন স্তরে কী কী হয়, এইগুলো বিষয় সম্পর্কে তোমাদের আছে কিন্তু ইউনিট 1-এ। তারপর দেখো সি নাম্বারটা, এই সি নাম্বারে কিন্তু কী রয়েছে, পিয়াজেটস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, এরিকসনস, এটা এরিকসন বা এখানে এরিকসনস বলেছে, এরিকসনস সাইকোসোশ্যাল থিওরি এবং বান্দুরার সোশ্যাল কনস্ট্রাকটিভ থিওরি, অর্থাৎ এই বিষয়গুলি কিন্তু রয়েছে। এগুলো তোমাদের কাছে নতুন হতে পারে, কারণ এই যে ডেভেলপমেন্টের উপর এরা অর্থাৎ এরিকসন তার একটি থিওরি দিয়েছিলেন, সেই থিওরিটির নাম কি সাইকোসোশ্যাল থিওরি। বান্দুরা একটি থিওরি দিয়েছিলেন সোশ্যাল কনস্ট্রাকটিভ থিওরি বলে। আবার পিয়াজের একটি থিওরি দিয়েছিলেন কগনিটিভ ডেভেলপমেন্টের উপর, অর্থাৎ জ্ঞানমূলক বিকাশের উপর। তো এই বিষয় এই তিনটি বিষয় তোমাদের কাছে নতুন হতে পারে, এগুলো তোমরা পড়বে, বইয়ের মধ্যে খুব ভালো করে দেওয়া আছে, স্যাররা যখন পড়াবেন তখন সেখান থেকে তোমরা বুঝে যেতে পারবে, এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কারণ নেই। দেখো এবার লার্নিং মানে শিখন কিন্তু আমাদের ক্লাস 12-এ ছিল। ক্লাস 12-এ আমাদের যাদের এডুকেশন রয়েছে তাদের কিন্তু ছিল। শিখন বলতে কী বোঝায়, এই দেখো প্রথমে রয়েছে ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং, মানে লার্নিং ডেফিনেশন, লার্নিং কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলি কী কী, তাই না, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং, অর্থাৎ কী কী বিষয় লার্নিংকে প্রভাবিত করে, সেই বিষয়গুলি সম্পর্কে তোমাদের জানতে হবে। ওগুলো সিলেবাস আছে, এটা হচ্ছে ইউনিট 2। এবার বি নাম্বারে কী রয়েছে দেখো, থিওরিজ অফ লার্নিং অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশানস, মানে অনেক ধরনের যে লার্নিংয়ের উপর থিওরি ছিল, তাই না, আমরা শিখনের উপর অনেক ধরনের থিওরি পড়েছিলাম, সেগুলো কী কী দেখো, ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং, ট্রায়াল অ্যান্ড এরর মেথড এবং ইনসাইটফুল লার্নিং। মানে এগুলো কোনগুলো বলো তো, ক্লাসিক অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং হচ্ছে ওই যে প্যাভলভ যে কুকুরের উপর পরীক্ষা করেছিল ওই বিষয়টি। তারপর ট্রায়াল অ্যান্ড এরর মানে ওই যে থর্নডাইক যে পরীক্ষাটা করেছিল না ইঁদুরের উপর, তো ওটা হচ্ছে ভুল এবং সংশোধনের যে প্রক্রিয়ার মানে যে থিওরিটা রয়েছে সেটা। আর ইনসাইটফুল হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক, তাই না। এই বিষয়গুলো যেগুলো আমরা ক্লাস 12-এ পড়েছিলাম ওগুলি কিন্তু এবার আমাদের সেকেন্ড সেমিস্টারের ইউনিট 2-তে রয়েছে, ওগুলোই পড়তে হবে, আমাদের জানতে হবে। দেখো এবার তারপরে সি নাম্বার হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং কনসেপ্ট অ্যান্ড টাইপস, মানে লার্নিং কী করে ট্রান্সফার হয়, মানে ধরো একটা প্রাণী কী করে নতুন কোনো বিষয় শেখে, হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে তোমাদের জানতে হবে। এখানকার কনসেপ্ট এবং টাইপস, এই ট্রান্সফার অফ লার্নিংয়ের বিভিন্ন ধরনের টাইপস রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। এবার দেখো মোটিভেশন মানে কি, মোটিভেশন সম্পর্কে আমরা কিন্তু পড়েছিলাম, প্রেরণা কাকে বলে, ক্লাস 12-এ ছিল প্রেরণা কাকে বলে। মোটিভেশন টাইপস, ফ্যাক্টর অ্যান্ড রোল অফ মোটিভেশন ইন লার্নিং, মানে টাইপস বলতে কি মোটিভেশনের বিভিন্ন প্রকারভেদ, অর্থাৎ প্রেরণার বিভিন্ন প্রকারভেদ, ফ্যাক্টরস মানে বিভিন্ন ধরনের তার উপাদানগুলি কী কী, এবং রোল অফ মোটিভেশন ইন লার্নিং মানে মোটিভেশন অর্থাৎ পেশনা শিখনের ক্ষেত্রে কতটা ভূমিকা মানে প্রদান করে, অর্থাৎ শিখনের ক্ষেত্রে পেশনা কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে। এবার দেখো মেমোরাইজেশন সম্পর্কে আছে, অর্থাৎ স্মৃতি সম্পর্কে পড়তে হবে। ডেফিনেশন, ফ্যাক্টরস, LTM মানে লং টার্ম মেমোরি, STM মানে শর্ট টার্ম মেমোরি, ফরগেটিং, মিনিং অ্যান্ড কজেস, মানে দেখো আমাদের স্মৃতি সম্পর্কে জানতে হবে, স্মৃতি কাকে বলে, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এবার লং টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি কী কী, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো সম্পর্কে কিছু ছোটো আলোচনা কিন্তু ক্লাস 12-এর বইয়ে ছিল, কিন্তু এখন যখন আমরা যেহেতু গ্র্যাজুয়েশনে আছি, এবার গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার কিন্তু এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা আছে, তো আমরা এগুলো আরও ভালো করে জানতে পারবো। ফরগেটিং মানে বিস্মৃতি সম্পর্কে আমরা জানবো, ক্লাস 12-এ ছিল বিস্মৃতি কী, বিস্মৃতি কেন ঘটে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। এবার ইউনিট
3তে আসি। ইউনিট 3 হচ্ছে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি এবং ক্রিয়েটিভিটি অর্থাৎ ক্রিয়েটিভিটি মানে সৃজন ক্ষমতা সম্পর্কে তোমাদের জানতে হবে আর কি, ইউনিট 3তে রয়েছে এটা। তাহলে এ নাম্বার কি ইন্টেলিজেন্স কাকে বলে, বুদ্ধি কাকে বলে, থিওরিজ অফ ইন্টেলিজেন্স, হ্যাঁ ইন্টেলিজেন্সের বিভিন্ন থিওরিগুলি অ্যান্ড দেয়ার ইমপ্লিমেন্টেশনস, হ্যাঁ ইমপ্লিমেন্টেশনস এবং তাদের বিষয়গুলি থিওরিগুলোর বিভিন্ন ধরনের কোথায় ব্যবহার করা হয়েছে, মানে আমাদের শিক্ষাক্ষেত্রে এই যে বিভিন্ন ইন্টেলিজেন্সের উপর যে থিওরিগুলি বানিয়েছিল বিভিন্ন বৈজ্ঞানিকগণ, ওই তাদের থিওরিগুলিকে আমাদের শিক্ষাক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের বিস্তারিত এবার আছে সিলেবাসে। দেখো ইন্টেলিজেন্সের মানে বুদ্ধির উপর কী কী থিওরি আমরা ক্লাস 12 পড়েছিলাম না, স্পিয়ারম্যানের থিওরি, থার্স্টনের থিওরি, গিলফোর্ডের থিওরি, এগুলো কিন্তু ক্লাস 12 ছিল। যারা পড়েছো ক্লাস 12 তারা কিন্তু বলতে পারবে। যেমন স্পিয়ারম্যানের থিওরি দ্বি উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্ব রয়েছে, থার্স্টনের থিওরি ছিল, ঠিক আছে, তারপরে গিলফোর্ডের থিওরি ছিল, হ্যাঁ তারপরে মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স মানে ইন্টেলিজেন্সকে কী করে মাপতে হয় সেই বিষয়টা সম্পর্কে তোমাদের সিলেবাসে রয়েছে, এই যে মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, এই যে বাচনিক এবং অবাচনিক এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের এবার কিন্তু সিলেবাসে রয়েছে। এবার ক্রিয়েটিভিটি সম্পর্কে তোমাদের হয়তোবা ছিল কিছুটা হলেও, যেমন সৃজন ক্ষমতা কাকে বলে, ক্রিয়েটিভিটি বিষয়টা কী, ক্রিয়েটিভিটির প্রকৃতি কী, তার বৈশিষ্ট্যগুলি কী কী, তাই না, তাকে কী কী বিষয় ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে ফ্যাক্টরসগুলো এবং নিউটারিং, ঠিক আছে, নেচারিং, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের আছে। এবার দেখো পার্সোনালিটি, এবার একটা নতুন বিষয় যেটা কিনা আমরা এর আগে পড়িনি 11-12, সেটা হচ্ছে ইউনিট 4-এ রয়েছে, সেটা হচ্ছে পার্সোনালিটি। এবার পার্সোনালিটি সম্পর্কে পড়াটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ পার্সোনালিটি সম্পর্কে তোমরা যদি খুব ভালো করে পড়তে পারো, ভালো করে জানতে পারো, তাহলে মানুষকে কী করে বুঝতে হয় এই বিষয়টা সম্পর্কে কিন্তু বোঝা যায়। পার্সোনালিটি মানে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা, এই ধারণাই কিন্তু রয়েছে পার্সোনালিটির মধ্যে। যাই হোক, পার্সোনালিটির ডেফিনেশন, যেমন এ নাম্বারে কী রয়েছে, ডেফিনেশন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ ডিটারমাইন্স অফ পার্সোনালিটি। মানে কি ডেফিনেশন মানে পার্সোনালিটি কাকে বলে, হেরিডিটি মানে কি বংশ মানে বংশগতি, অ্যান্ড এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, অ্যাজ ডিটারমাইন্স অফ পার্সোনালিটি কী করে বংশগতিকে নির্ধারণ করে, মানে বংশগতি এই পরিবেশ এবং বংশগতির উপর এই যে পার্সোনালিটি অর্থাৎ মানুষের ব্যক্তিত্ব কীভাবে নির্ভরশীল সেই বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে। বি নাম্বার কেসে টাইপস অ্যান্ড ট্রেড থিওরি। দেখো পার্সোনালিটির উপর কিন্তু অনেক থিওরি দিয়েছেন অনেক বৈজ্ঞানিকগণ। এবার এই থিওরিগুলি তোমাদের জানতে হবে। টাইপস অ্যান্ড ট্রেড থিওরি, পার্সোনালিটির অনেক প্রকার, হ্যাঁ ট্রেড থিওরি অনেক, আমাদের মধ্যে না পার্সোনালিটির মধ্যে অনেক ধরনের ট্রেড থাকে মানে সংলক্ষণ থাকে, এই বিষয়গুলোর উপর অনেক থিওরি রয়েছে, এগুলো তোমরা যখন পড়বে তখন এগুলো বিস্তারিত জানতে পারবে। এবার সি নাম্বার দেখো মেজারমেন্টস অফ পার্সোনালিটি প্রজেক্টিভ টেস্ট, মানে পার্সোনালিটিকে কী করে মাপতে হয় সেই বিষয় সম্পর্কে তোমাদের আছে। দেখো প্রজেক্টিভ টেস্ট সম্পর্কে আছে, সাবজেক্টিভ টেকনিক্স, আর একটা হচ্ছে অবজেক্টিভ টেকনিক্স। সাবজেক্টিভ টেকনিক্স হচ্ছে সাবজেক্টিভ বলতে যেটা কিনা মানে নিজের উপর নির্ভর করে সাবজেক্টিভস, আর অবজেক্টিভ হচ্ছে অপরের উপর নির্ভর করে। আমি এটা অত ভালো করে বললাম না কারণ এটা অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, যা শুধু মনে রাখো যে সাবজেক্টিভ টেকনিক্সের মধ্যে বিভিন্ন টেকনিক পড়ে, সেগুলো হচ্ছে অ্যানাকডোটাল রেকর্ডস, হ্যাঁ এই অ্যানাকডোটাল রেকর্ডস, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, কেস স্টাডি মানে তোমরা কেস স্টাডি সম্পর্কে পড়লে তারপরে জানতে পারবে কেস স্টাডির বিষয়টা কী, হ্যাঁ এই বিষয়গুলো রয়েছে সাবজেক্টিভ টেকনিক্সে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এবার অবজেক্টিভ টেকনিক্স রয়েছে, দেখো অবজেক্টিভ টেকনিক্সের মধ্যে কী হবে, কন্ট্রোলড অবজারভেশন, স্ট্রাকচার্ড ইন্টারভিউ অ্যান্ড রেটিং স্কেল। কন্ট্রোলড অবজারভেশন মানে পর্যবেক্ষণ, মানে কন্ট্রোল পরিবেশের মধ্যে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের উপাদানগুলিকে নিয়ন্ত্রণ করা হবে, সেরকম পরিবেশের মধ্যে কিন্তু তোমাদের যে অবজারভেশন হবে মানে পর্যবেক্ষণ হবে, এবং ইন্টারভিউ এবং রেটিং স্কেলের মাধ্যমে তোমাদের পার্সোনালিটিটাকে বোঝা হবে, মানে পার্সোনালিটিকে মাপা হবে। তো এই বিষয়গুলোর সঙ্গে অনেক বিস্তারিত আলোচনা আছে, তোমরা পড়লে তারপর বুঝতে পারবে, আমি জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি যাতে মানে সিলেবাসটা বোঝানোর জন্য। এবার দেখো প্রজেক্টিভ টেকনিক রয়েছে, প্রজেক্টিভ টেকনিকের মধ্যে কী রয়েছে, থিমেটিভ অ্যাপারসেপশন টেস্ট অ্যান্ড রসাস ইনভলভ টেস্ট। এগুলো দেখবে এসএসবি পরীক্ষার সময় বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, যেমন ডিফেন্স সিস্টেমে এসএসবির ক্ষেত্রে, হ্যাঁ বা অনেক ধরনের ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে এই বিষয়গুলো অ্যাপ্লাই করা হয়, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, টিএটি অ্যান্ড রসাস ইনভলভ টেস্ট, এই বিষয়গুলি সম্পর্কে তোমরা কিন্তু জানবে, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। তো দেখো ইউনিট এই 4টা রয়েছে তোমাদের সাইকোলজির সিলেবাসে, যেহেতু তোমাদের কিন্তু
ডিএসসি পেপার অর্থাৎ সিসি পেপার রয়েছে দুটো। হ্যাঁ, সিসি পেপারের মধ্যে কী কী রয়েছে, একটা হচ্ছে আমি এই আলোচনা করলাম সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, আর একটি রয়েছে কি বলতো হিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ CC4-এ। এটা হচ্ছে CC3 মানে ডিএসসি T3 পেপার, এটা হচ্ছে CC3 পেপার যেখানে রয়েছে তোমাদের সাইকোলজি। এবং দেখো পরবর্তীতে আমি আসি, এই দেখো এখানে বইয়ের নামগুলো দেওয়া আছে, কী কী বই পড়তে হবে। আচ্ছা আমি তোমাদের বইয়ের নামগুলো আমি আলোচনা করছি, এবার সেকেন্ডের দিকে আসি। দেখো সেমিস্টার 2 এর ক্ষেত্রে আছে হিস্ট্রি অফ এডুকেশন ইন এনসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া, মানে এটা হবে তোমাদের CC4-এ অনার্স পেপারের। অনার্সে তোমাদের এবার দুটো পেপার পড়তে হবে, একটা হচ্ছে CC3 আর একটা CC4, তাই তো। তো এবার হিস্ট্রি অফ এডুকেশন ইন এনসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়াতে তোমাদের কী কী বিষয় পড়তে হবে, এটা একটা আলাদা পেপার CC4 পেপার। তো সেই বিষয়গুলি সম্পর্কে আমি তোমাদের জানাচ্ছি। দেখো এই উপরে কোর্স অবজেক্টিভস রয়েছে, অর্থাৎ কী কী বিষয় আমরা জানতে পারবো এই বিষয় সম্পর্কে আমি নিচে আলোচনা করছি, অর্থাৎ নিচের যেগুলো বিষয় আলোচনা করবো ওগুলোই উপরে রয়েছে, ঠিক আছে শর্টকাটে। দেখো ইউনিট 1-এ রয়েছে ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন। এবার দেখো ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশনটা কী, মানে শিক্ষা কিন্তু আজকে থেকে অনেক বছর আগে সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে ঋগ্বেদের আমলে। হ্যাঁ, ঋগ্বেদের আমলে শিক্ষা সৃষ্টি হয়েছিল, আর তখন থেকে কিন্তু এই ব্রাহ্মণ্য যে বিষয়টা রয়েছে না, হিন্দু ধর্ম, এটা কিন্তু অনেক দিন আগের। তো তখনকার সময়ের যে এই বেদকে কেন্দ্র করে যে শিক্ষার সৃষ্টি হয়েছিল, সেই সময়ের কথা, মানে শিক্ষাটা কোথা থেকে উৎপত্তি হলো, কি কি আসলো, শিক্ষা মানে কোথা থেকে আসলো, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশনে। এবার দেখো ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশনে এই নাম্বারে কী দেওয়া আছে, সাইলেন্ট ফিচার্স দেওয়া আছে, মানে কি কি বিষয় ছিল, কি কি ব্রাহ্মণিক সিস্টেম এডুকেশনে কি কি বিষয়গুলি ছিল, কোথা থেকে বেদ সৃষ্টি হলো, বেদ থেকে কি করে এই আমাদের প্রথাগত শিক্ষাটার সৃষ্টি হলো, এই বিষয়গুলো আছে, তাই না। এবার দেখো এইমস অ্যান্ড অবজেক্টিভস রয়েছে, মানে ব্রাহ্মণিক এডুকেশনের মূল লক্ষ্য কী ছিল, এইমস অ্যান্ড অবজেক্টিভস। তারপরে কারিকুলাম, মানে তাদের শিক্ষার পাঠ্যক্রম কী ছিল। আমরা যেমন একটা কারিকুলামে পড়ছি, অর্থাৎ একটা সিলেবাসের মধ্যে পড়ছি, আমি তোমাদের সে সিলেবাসটা আলোচনা করছি, এরকমই সেম সিলেবাস কিন্তু ব্রাহ্মণিক সিস্টেমের সময়ও ছিল, অনেকটা অ্যাডভান্স ছিল। তোমরা এবার যখন পড়বে না, মনোযোগ সহকারে যখন পড়বে, তখন কিন্তু এগুলো এই যে বিষয়গুলো আছে না, এই ব্রাহ্মণিক সিস্টেমগুলো খুবই একটা ইন্টারেস্টিং টপিক, তাই না। এগুলো ভালো করে পড়ো, অনেক কিছু শিখতে পারবে এই সেকেন্ড সেমিস্টারে, কিন্তু ভালো করে পড়তে হবে। যেমন মেথড অফ টিচিং, মানে এখানে কোন টিচিং মেথড ছিল, মানে কি মেথডে শিক্ষকরা শিক্ষা দিতেন শিক্ষার্থীদের, এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে। তারপরে টিচার্স থট, রিলেশন অ্যান্ড মানে টিচার্স থট রিলেশন অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম, মানে টিচার এবং পিউপেল, মানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল সেই সময়। ওই যে আমরা পড়েছিলাম না পিতা পুত্রের মতো, এগুলো কিন্তু ছিল ক্লাস 11-এর বইয়ে, কিন্তু এই সমস্ত বিষয়গুলো ছিল। অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম, অর্থাৎ কী ধরনের মূল্যায়ন ব্যবস্থা হতো। অনেক যাদের এডুকেশন ছিল তারা বলতে পারবে ব্রাহ্মণিক এডুকেশনে ক্লাস 11-এ ছিল ছোটো করে। তো এই বিষয়গুলি আলোচনা আছে। সেন্টার অফ লার্নিং তাক্ষশিলা অ্যান্ড নবদ্বীপ, মানে সেন্টার অফ লার্নিং ছিল, মানে কোথায় কোথায় ব্রাহ্মণিক শিক্ষা কেন্দ্র ছিল, বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল, যেমন তাক্ষশিলা নবদ্বীপ বড় বড় শিক্ষা কেন্দ্র ছিল, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবার আছে দেখ বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশনে। বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশনে কি সাইলেন্ট ফিচার রয়েছে। দেখো সাইলেন্ট ফিচার মানে বুদ্ধিস্ট সিস্টেমের কী কী বৈশিষ্ট্য ছিল, বুদ্ধিস্ট সিস্টেমটা কীভাবে আসলো, বৌদ্ধ ধর্মটা কী করে আসলো, এবং ধর্মকে কেন্দ্র করে কী করে শিক্ষা হলো, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপর দেখো এইমস অ্যান্ড অবজেক্টিভস, মানে বৌদ্ধিক শিক্ষার মূল লক্ষ্য কী ছিল। দেখো কারিকুলাম আছে, কারিকুলামতে ওই সেম পাঠ্যক্রম কী ছিল, মেথড অফ টিচিং কী ছিল, অর্থাৎ কী ধরনের শিক্ষা পদ্ধতি ছিল। টিচার্স থটস অ্যান্ড রিলেশন, মানে টিচার এবং শিক্ষকের মধ্যে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল। অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম, অর্থাৎ মূল্যায়ন ব্যবস্থা কীরকম ছিল, অর্থাৎ কী কী পদ্ধতিতে, মানে পরীক্ষা ব্যবস্থা আমরা যখন পড়তেছি না পরীক্ষা ব্যবস্থা, ওইরকম পরীক্ষা ব্যবস্থা ছিল। তো কী ধরনের পরীক্ষা ব্যবস্থা ছিল সেই বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে সেন্টার্স অফ লার্নিং, এবার কোন কোন জায়গায় হচ্ছে এর শিক্ষা কেন্দ্র ছিল, যেমন নালন্দা অ্যান্ড বিক্রমশিলা। নালন্দা এবং বিক্রমশিলা যেটা কিনা সবথেকে প্রসিদ্ধ শিক্ষা কেন্দ্র নামে প্রসিদ্ধ, বিহারে রয়েছে নালন্দা বিক্রমশিলা, তাই না। তো এই যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে হবে। এগুলো ছিল আমাদের ক্লাস 11-এর। হ্যাঁ, কম্পারেশন বিটুইন ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন অ্যান্ড বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন, মানে ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন এবং বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশনের মধ্যে কী কী ধরনের পার্থক্য ছিল, কী কী ধরনের সাদৃশ্য ছিল, কী কী ধরনের বিসাদৃশ্য ছিল, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। এবার দেখা যাক ইউনিট 3-তে আছে মিডিয়েভাল সিস্টেম অফ এডুকেশন। মিডিয়েভাল সিস্টেম অফ এডুকেশন বলতে কী বলা হচ্ছে, ইসলামিক যুগের শিক্ষা ব্যবস্থা। ইসলামিক শিক্ষা ব্যবস্থা
ব্যবস্থা, মধ্যযুগের যে শিক্ষা ব্যবস্থা সেই বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, মধ্যযুগের মানে ইসলামীয় শিক্ষা ব্যবস্থার মানে মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল সেই সমস্ত বিষয় সম্পর্কে জানতে হবে। বি নাম্বার ধরুন এইমস অ্যান্ড অবজেক্টিভস, কারিকুলাম, মেথড অফ টিচিং। মানে এইমস অ্যান্ড অবজেক্টিভস কী ছিল, হ্যাঁ, কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম কী ছিল, মেথড অফ টিচিং কী ছিল অর্থাৎ শিক্ষার মানে যে পদ্ধতিটা কী ছিল, টিচার্স থটস রিলেশন মানে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক কী ছিল, ইভ্যালুয়েশন সিস্টেম কী ছিল, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে অর্থাৎ পরীক্ষা ব্যবস্থা কীরকম ছিল, তাই না, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। কন্ট্রিবিউশন অফ আকবর অ্যান্ড ঔরঙ্গজেব এবং আকবর মানে শিক্ষাক্ষেত্রে কী কী কন্ট্রিবিউশন করেছিল, শিক্ষার ক্ষেত্রে কতটা মানে কী কী বিদ্যালয় তৈরি করেছিল, তাই না, মক্তব, মাদ্রাসা, এই সমস্ত বিষয় তৈরি করেছিল তারা, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। তারা কত টাকা দিয়েছিল শিক্ষাক্ষেত্রে, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। সেন্টার অফ লার্নিং অ্যান্ড হ্যাঁ ফতেপুর সিক্রি অ্যান্ড দিল্লি, মানে সেন্টার অফ লার্নিং হিসেবে তোমাদের জানতে হবে ফতেপুর সিক্রিতে হ্যাঁ মক্তব মাদ্রাসা ছিল এবং দিল্লিতে ছিল মাদ্রাসা ছিল। তো এই বিষয়গুলো সম্পর্কে পড়া আছে। এবার দেখো ইউনিট 4 আছে ওমেন্স অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ইন এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়াভেল ইন্ডিয়া, মানে মিডিয়াভেল এবং যে আমাদের প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র পড়াশোনাই হয়নি, মানে গতানুগতিক পড়াশোনা হয়নি, সেখানে কিন্তু ভোকেশনাল এডুকেশনেরও ব্যবস্থা ছিল, আমরা যেটা পড়লে জানতে পারি। তো এই যে গতানুগতিক শিক্ষা ব্যতি রেখে যে ভোকেশনাল যে শিক্ষাটা ছিল এবং নারীদেরও শিক্ষা দেওয়া হতো সেই সময়, হ্যাঁ, তো আমরা নারীদের কথা অনেক জানতে পারি সেই সময়। তো এই নারীদের এবং বৃত্তিমুখী শিক্ষার যে বিভিন্ন কী কী ছিল এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সিলেবাসে রয়েছে। দেখো উমেন্স এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, উমেন্স এডুকেশন কেমন ছিল এনশিয়েন্ট ইন্ডিয়াতে, অর্থাৎ প্রাচীন ভারতে ওমেনদের অর্থাৎ মহিলাদের কী ধরনের শিক্ষা দেওয়া হতো, মানে তাদের শিক্ষার কীরকম ছিল, মহিলাদের কীরকমভাবে শিক্ষা দেওয়া হতো, এই বিষয়গুলো সম্পর্কে ছিল আছে। ওমেন্স এডুকেশন ইন মিডিয়াভেল ইন্ডিয়া, এই তো মধ্যযুগে মহিলাদের শিক্ষা কেমন ছিল, তো সেই বিষয় সম্পর্কে রয়েছে। ভোকেশনাল এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ এনশিয়েন্ট ইন্ডিয়াতে ভোকেশনাল তো বৃত্তিমুখী শিক্ষা বলতে ভোকেশনাল এডুকেশনকে যেমন তখনকার সময় যে ক্ষত্রিয়রা ছিল তারা তো যুদ্ধ করতো না, তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রের ব্যবহার, হ্যাঁ, বিভিন্ন ধরনের বিষয় যেমন গদা, তরবারি, তীর, ধনুক এগুলো চালানো, হ্যাঁ, অস্ত্রবিদ্যা যেমন অর্জুন যেমন ধনুবিদ্যাতে পারদর্শী ছিল। তো এই বিষয় এগুলো ছিল তখনকার সময় ভোকেশনাল এডুকেশন এনশিয়েন্ট ইন্ডিয়াতে। এবার ভোকেশনাল এডুকেশন ইন মিডিয়াভেল ইন্ডিয়াতেও ওরকম অস্ত্রশস্ত্র চালানো ছিল, বিভিন্ন ধরনের শৈল্পিক, অর্থাৎ আমরা কিন্তু দেখতে পারি মিডিয়াভেল ইন্ডিয়াতে তখন অনেক ধরনের স্মৃতিসৌধ তৈরি হয়েছিল, হ্যাঁ, অনেক ধরনের অনেক ভালো ভালো যে ভাস্কর্য মানে হাতের কাজ, বিভিন্ন মহল, হ্যাঁ, বিভিন্ন ধরনের রাজপ্রাসাদ যে তৈরি হয়েছিল তখনকার সময় কিন্তু তৈরি হয়েছিল। তাই সেই সময় কিন্তু ওই হাতের যে কাজগুলো রয়েছে বিভিন্ন ধরনের হস্তশিল্প এবং বিভিন্ন ভাস্কর্যের বিভিন্ন মহল তৈরি, যেমন আমরা দেখতে পাই তাজমহল যে তৈরি হয়েছিল। তো এই যে বৃত্তিমুখী শিক্ষার মাধ্যমে তো এগুলো হয়েছে না, তো স্টুডেন্টরা বিভিন্ন ধরনের বৃত্তিমুখী শিক্ষা শিখেছে, তারপরে তো এগুলো বানাতে পেরেছে। তো এই বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়া হতো। তো এই যে বৃত্তিমুখী এই শিক্ষাগুলো সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে এবার সেকেন্ড সেমিস্টারে। তো এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাসের বিষয়, এই বিষয়গুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এবার দেখো কী কী বই পড়বে আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। দেখো যে এডুকেশনের যে সাইকোলজির যে চ্যাপ্টারটা রয়েছে, সাইকোলজিতে তোমরা কী কী বই কিনতে পারো। দেখো ইংলিশ ভার্সনের মধ্যে আমার মনে হয় তোমরা জেসি আগরওয়াল কিনতে পারো, হ্যাঁ, জেসি আগরওয়াল এবং এসকে মঙ্গল। এই যে দেখো জেসি আগরওয়ালের এখানে রয়েছে এসেনশিয়াল অফ এডুকেশন সাইকোলজি, খুব ভালো বই, এখানে সাইকোলজি সম্পর্কে অনেক ভালোভাবে দেওয়া রয়েছে, এবং এসকে মঙ্গলও খুব ভালোভাবে বলা রয়েছে সাইকোলজি সম্পর্কে, এসেনশিয়াল অফ এডুকেশনাল সাইকোলজি। এই দুটো বই তোমরা কিনতে পারো। আর বাংলা বইয়ের মধ্যে ধরো খুব পড়াশোনার জন্য হচ্ছে সুশীল রায় কিনতে পারো, সুশীল রায়ের শিক্ষা মনোবিদ্যা, এটা কিনতেই হবে কারণ এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, হ্যাঁ, সুশীল রায়ের শিক্ষা মনোবিদ্যা সম্পর্কে। তারপর দেখো এই যে আরেকটা রয়েছে না 3-এর 1, দেখো পাল ধর দাস ব্যানার্জি পাঠদান ও শিখন মনস্ত, এটাও খুব ভালো একটা বই, তোমরা কিনতে পারো কারণ আমি এগুলো পড়েছি, আমার এটা নিজের এক্সপিরিয়েন্স। তারপর দেখো হিস্ট্রি অফ এডুকেশনের ক্ষেত্রে তোমরা 2-3টা বই কিনতে পারো, আমি বলে দিচ্ছি হিস্ট্রি অফ এডুকেশনের কী কী বই কিনতে পারো। যেমন হিস্ট্রি অফ এডুকেশনের ক্ষেত্রে বাংলা রিডিংয়ের মধ্যে কিনতে পারো তোমরা একটা রয়েছে ভক্তিভূষণ ভক্তা, দেখো 9 নম্বরে রয়েছে ভক্তিভূষণ ভক্তা ভারতীয় শিক্ষার রূপ কলা, এটা কিন্তু খুবই ভালো একটা বই। আমি পার্সোনালি যেটা তোমাদের সাজেস্ট করবো যেটা খুবই ভালো প্রাচীন ভারতীয় শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় এবং মধ্য যুগের শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে গৌরদাস হালদারের একটা বই রয়েছে, গৌরদাস হালদার, সেটা কিনতে পারো, এটা খুব ভালো করে দেওয়া রয়েছে।
হ্যাঁ, ভক্তিভূষণ ভক্তা, গৌরদাস হালদার, এই কয়েকটি বই তোমরা কিনতে পারো। এছাড়াও তোমাদের নিজস্ব স্যারের কাছ থেকে জেনে নেবে যে তোমরা কোনটা বই পড়লে ভালো হয়, তো তোমরা নিজের স্যারকে বলবে। দেখো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি শুধুমাত্র সিলেবাস নিয়েছিল। এর পরবর্তীতে আমি এই তোমাদের অনার্সের টপিক সম্পর্কে, টপিকের যত চ্যাপ্টার রয়েছে সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো, পরপর ভিডিওগুলি আসবে। তো তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আর যদি আমার চ্যানেলটিকে আজকে কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয় আমার চ্যানেলটাকে, তাহলে সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনটা বাজিয়ে দেবো, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাই।